বিদেশে পড়া অবস্থায় ছেলের ভিডিও কলের মাধ্যমে পেলাম প্রেমের প্রস্তাব। আমি কাঠ হয়ে গেলাম, ছেলে বিদেশে পড়তে গেছে। আমি ভিডিও কলে কথা বলি। একদিন ছেলে আমাকে বলল, মা, এখানে বাংলাদেশের খবর দেখলাম, বিধবা মা আর ছেলে একসাথে আত্মহত্যা করেছে দারিদ্র্যতার কারণে। আমি ভাবলাম, যদি আমরা দুজন একসাথে মরতে পারি, তাহলে একসাথে বাঁচতেও পারি। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্ত্রী হিসেবে রাখতে চাই। আমরা দেশ ছেড়ে চলে যাব নতুন জায়গায়, সেখানে কেউ জানবে না আমরা মা ছেলে। আমি প্রতিদিন ল্যাপটপে বসে ছেলের জন্য অপেক্ষা করি। সৌরভ কানাডায় পড়তে গেছে, 2 বছর হল, ওখানেই থাকবে। আমার স্বামী মারা গেছেন যখন সৌরভ খুব ছোট ছিল, আমি একাই ওকে মানুষ করেছি। ছেলে আমার সব কিছু। মা, কেমন আছো? ল্যাপটপে সৌরভের মুখ দেখা গেল। ভালো আছি রে। তুই কেমন আছিস? আমি আনন্দে জিজ্ঞেস করলাম। ঠিকই আছি। সৌরভ একটু গম্ভীর দেখাচ্ছিল। কি হয়েছে? মন খারাপ কেন? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। মা, আজ এখানে বাংলাদেশের খবর দেখলাম, বিধবা মা আর ছেলে একসাথে আত্মহত্যা করেছে দারিদ্র্যতার কারণে। সৌরভ বলল। ও মা, কি সর্বনাশ! আমি বিষণ্ণ হয়ে বললাম। হ্যাঁ মা। সৌরভ আমার দিকে তাকিয়ে রইল। খবরটা দেখে আমি ভাবলাম, যদি আমরা দুজন একসাথে মরতে পারি, তাহলে একসাথে বাঁচতেও পারি। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কি বলতে চাইছিস তুই? মা, সৌরভ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্ত্রী হিসেবে রাখতে চাই। আমি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাঠ হয়ে গেলাম। আমার ছেলে কি বলছে? সৌরভ, তুই কি পাগল হয়ে গেছিস? না মা, সৌরভ গম্ভীর স্বরে বলল। আমি সম্পূর্ণ সুস্থ মনে বলছি। আমরা দেশ ছেড়ে চলে যাব নতুন জায়গায়, সেখানে কেউ জানবে না আমরা মা ছেলে। কিন্তু আমি তোর মা। আমি অবাক হয়ে বললাম। আমি জানি মা। সৌরভ আমার চোখের দিকে তাকাল। কিন্তু আমি তোমাকে অন্যভাবেও দেখি, একজন নারী হিসেবে, আমার স্ত্রী হিসেবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা ঘোষ। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম প্রদীপ ঘোষ, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তন্বী। অভিজিৎ 19 বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী 12 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারটা খুব সাধারণ। প্রদীপ একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আমি একটা স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করি। আমরা একটা মাঝারি সাইজের ফ্ল্যাটে থাকি। জীবন মোটামুটি ভালোই চলছিল, হঠাৎ করে আমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটল যে সব ওলটপালট হয়ে গেল। সেদিন ছিল আমার জন্মদিন। প্রদীপ আর বাচ্চারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছিল। সকালে আমি যখন কাজে যাচ্ছিলাম, প্রদীপ আমাকে বলল, আজ একটু আগে আসার চেষ্টা করো। বাচ্চারা তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আচ্ছা, আমি চেষ্টা করব, আমি হেসে বললাম। সেদিন স্কুলে কিছু জরুরি মিটিং ছিল, তাই আমি ঠিকমতো বাড়ি ফিরতে পারিনি। সন্ধ্যা 7টা বেজে গেল যখন আমি বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢুকেই দেখি চারদিকে অন্ধকার। আমি অবাক হলাম। সন্ধ্যাবেলা ঘরে কেউ নেই। বাচ্চারা কোথায়? প্রদীপ কোথায়? প্রদীপ, অভিজিৎ, তন্বী, আমি ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি লাইট জ্বালাতে গেলাম, কিন্তু সুইচটা টিপলাম, তবু লাইট জ্বলল না। বিদ্যুৎ চলে গেছে। আমি আমার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হলঘরে হাঁটতে লাগলাম। প্রদীপ, আমি আবার ডাকলাম। হঠাৎ করে ডাইনিং রুমের দিক থেকে একটা মৃদু আলো দেখতে পেলাম। আমি সেদিকে এগোলাম। ডাইনিং টেবিলে মোমবাতি জ্বলছে আর টেবিলের উপরে একটা বট কেক। কেকের উপর লেখা হ্যাপি বার্থডে অমিতা। সারপ্রাইজ! হঠাৎ আলো জ্বলে উঠল আর সবাই চিৎকার করে উঠল। প্রদীপ, অভিজিৎ, তন্বী আর আমার আরও কয়েকজন বন্ধু সেখানে দাঁড়িয়েছিল। তাদের হাতে ছিল বালুন আর উপহারের প্যাকেট। ওহ মাই গড! আমি আনন্দে চিৎকার করে উঠলাম। তোমরা সব এত ভালো অভিনয় করো! আমি একেবারেই বুঝতে পারিনি। মা, তোমার মুখের চেহারা দেখে মনে হচ্ছিল তুমি সত্যিই ভয় পেয়ে গেছ। অভিজিৎ হাসতে হাসতে বলল। হ্যাঁ রে, ভয় তো পাবই। অন্ধকার বাড়িতে একা একা ঢুকলে কে না ভয় পায়, আমি বললাম। প্রদীপ আমার কাছে এসে একটা পুষ্পগুচ্ছ দিল। হ্যাপি বার্থডে ডিয়ার।
আমি পুষ্পগুচ্ছটা নিয়ে ওকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মিলে কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। সে এক অসাধারণ সন্ধ্যা ছিল। সবাই চলে যাওয়ার পর আমরা বাচ্চাদের ঘুমোতে পাঠিয়ে দিলাম। কেমন লাগলো পার্টি? প্রদীপ আমাকে জিজ্ঞেস করল। অসাধারণ, আমি আনন্দে বললাম। সত্যি, আমি একদম অবাক হয়ে গেছিলাম। প্রদীপ হেসে বলল, আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আরও সারপ্রাইজ? আমি অবাক হয়ে বললাম। প্রদীপ ঘর থেকে একটা খাম নিয়ে এলো। এইটা খোলো। আমি খামটা খুললাম। ভেতরে ছিল দুটো এয়ার টিকেট। এগুলো কি? আমরা দুজন কাশ্মীরে যাচ্ছি, প্রদীপ উত্তেজিত কণ্ঠে বলল। আমাদের বিয়ের পর আমরা কোনো হানিমুন যাইনি। এবার যাওয়ার সময় হয়েছে। আর বাচ্চারা? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ এখন বড় হয়েছে। সে তন্বীকে দেখাশোনা করতে পারবে। তাছাড়া আমি আমার মাকে এখানে থাকতে বলেছি। সে কাল এসে পড়বে। আমি উত্তেজিত হয়ে উঠলাম। ওহ মাই গড! আমরা সত্যিই কাশ্মীর যাচ্ছি। পরের সপ্তাহে আমরা কাশ্মীর রওনা হলাম। দারুণ সুন্দর ছিল সব। বরফে ঢাকা পাহাড়, ডাল লেক, মোগল গার্ডেন, সব মিলিয়ে সে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। 3 দিন পর আমরা গুলমার্গ দেখতে গেলাম। প্রদীপ আমাকে বলল, আজ সন্ধ্যায় আমরা এখানে থাকব। একটা রিসর্ট বুক করে রেখেছি আমি। গ্রেট আইডিয়া, আমি উত্তেজিত হয়ে বললাম। আমরা একটা বিরাট সুন্দর রিসর্ট চেক ইন করলাম। জানলা দিয়ে তাকালে পুরো গুলমার্গ দেখা যায়। আমরা জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি একটা চা আনি? প্রদীপ আমাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, ভালো হয়। প্রদীপ চা আনতে গেল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, হঠাৎ আমার চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। আমাদের রিসোর্টের পেছনে একটা পুরানো বাড়ি ছিল। সেখানে জানলা দিয়ে একটা মহিলা আমাদের দিকে তাকিয়েছিল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মহিলাটি আমার দিকে তাকিয়ে হাত নাড়ল, যেন আমাকে ডাকছে। আমি বুঝতে পারলাম না কি করব। এমন সময় প্রদীপ ফিরে এলো। কি দেখছ? সে জিজ্ঞেস করল। ওই বাড়ির জানলা দিয়ে একজন মহিলা আমাকে ডাকছে, আমি বললাম। প্রদীপ জানলা দিয়ে দেখল। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি আবার তাকালাম। সত্যিই সেখানে কেউ ছিল না। অদ্ভুত, আমি সত্যিই কাউকে দেখেছিলাম। তুমি ক্লান্ত হয়ে গেছ। একটু বিশ্রাম নাও, প্রদীপ বলল। আমরা চা পান করলাম, তারপর বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর আমি ঘুম থেকে উঠলাম। প্রদীপ তখনও ঘুমাচ্ছিল। আমি চুপ করে উঠলাম, জানলার কাছে গিয়ে আবার সেই বাড়ির দিকে তাকালাম। আমি আবার সেই মহিলাকে দেখতে পেলাম। সে এবার আরও স্পষ্টভাবে আমাকে ডাকছিল। আমি কি ওখানে যাব? কৌতূহল আমাকে পেয়ে বসল। আমি একটা নোট লিখে রেখে গেলাম প্রদীপের জন্য যে আমি ঘুরে আসছি। আমি রিসোর্ট থেকে বেরিয়ে সেই বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়িটা আরও কাছ থেকে দেখতে আরও পুরানো মনে হচ্ছিল। এ যেন অনেক যুগের পুরানো বাড়ি। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকলাম। হ্যালো? কেউ আছেন? আমি ডাকলাম। ভেতরটা অন্ধকার ছিল। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন কাঁদছে। কে ওখানে? আমি আবার ডাকলাম। আপনি কি আমাকে ডেকেছিলেন? কান্নার শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল। আমি সেই শব্দ অনুসরণ করে একটা ঘরে ঢুকলাম। ঘরটা অন্ধকার ছিল, কিন্তু একটা চেয়ারে কে যেন বসে আছে দেখতে পেলাম। আপনি কি ঠিক আছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার বাচ্চাটা, মহিলাটি কাঁদতে কাঁদতে বলল। আমার বাচ্চাটা খুঁজে পাচ্ছি না। আপনার বাচ্চা হারিয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম। কখন? 100 বছর আগে, মহিলাটি বলল, আর তার মুখ আমার দিকে ফেরাল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তার মুখ ছিল না, শুধু একটা খালি জায়গা। আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। প্রাণপণে দৌড়াতে লাগলাম রিসোর্টের দিকে। দৌড়াতে দৌড়াতে আমি পিছন ফিরে তাকালাম। সেই পুরানো বাড়ি আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো জানলা নেই, কোনো দরজা নেই। আমি হাঁপাতে হাঁপাতে রিসোর্টে ফিরে এলাম। প্রদীপ ঘুম থেকে উঠে আমার নোট পড়ে চিন্তিত হয়ে পড়েছিল। তুমি কোথায় ছিলে? সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। আমি তাকে সব বললাম, কিন্তু সে বিশ্বাস করল না। সেখানে কোনো পুরানো বাড়ি নেই, অমিতা। তুমি হয়তো স্বপ্ন দেখেছ। না, আমি স্বপ্ন দেখিনি। আমি জোর দিয়ে বললাম।
পরের দিন সকালে আমরা রিসোর্টের অন্য লোকদের সাথে কথা বললাম। কেউই সেই পুরানো বাড়ি সম্পর্কে জানত না। আচ্ছা, একজন বৃদ্ধ গাইড বলল, পুরানো লোকেরা বলে যে এই জায়গাটায় আগে একটা বাড়ি ছিল। 100 বছর আগে সেখানে একটা পরিবার থাকত। এক রাতে তাদের বাচ্চাটা হারিয়ে যায়, তারপর বাড়িতে আগুন লেগে সবাই মারা যায়। স্থানীয় লোকেরা বলে যে মাঝে মাঝে যারা এখানে বেড়াতে আসে তারা সেই মায়ের আত্মাকে দেখতে পায়, যে তার হারানো বাচ্চাকে খুঁজে ফিরছে। আমি কাঁপতে লাগলাম। কিন্তু কেন সে আমাকে ডাকল? বৃদ্ধ লোকটি আমার দিকে দেখল। হয়তো সে ভেবেছে তুমি তার বাচ্চাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে। আমরা তারপরই গুলমার্গ ছেড়ে চলে গেলাম। কাশ্মীরের বাকি দিনগুলো আমি উপভোগ করতে পারিনি। আমার মনে হচ্ছিল সেই মহিলা আমার পেছনে পেছনে আসছে। কলকাতায় ফিরে আসার পর আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই। ধীরে ধীরে আমি সেই ঘটনা ভুলতে শুরু করি। 1 সপ্তাহ পর সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে কাজ করছিলাম। তন্বী আমার কাছে এসে বলল, মা, আমার সাথে একটা নতুন বান্ধবী এসেছে। সে খেলতে চায়। তার নাম কি? আমি হাসিমুখে জিজ্ঞেস করলাম। সে বলে তার নাম নেই, তন্বী বলল। সে বলে সে 100 বছর ধরে হারিয়ে গেছে। আমি কাঁপতে লাগলাম। হঠাৎ আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পেলাম সেই মুখহীন মহিলা আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। সেদিন রাতে আমাদের ঘরে কাদার শব্দ শুনতে পেলাম। আমি ঘুম থেকে জেগে উঠলাম। প্রদীপও জেগে উঠেছে। কে কাঁদছে? প্রদীপ জিজ্ঞেস করল। আমরা বাচ্চাদের ঘরে গেলাম। অভিজিৎ গভীর ঘুমে। কিন্তু তন্বীর বিছানা খালি। তন্বী কোথায়? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমরা সারা বাড়ি খুঁজলাম, কিন্তু তন্বীকে কোথাও পেলাম না। হঠাৎ আমাদের ফ্ল্যাটের দরজা খুলে গেল, আর একটা ঠান্ডা হাওয়া এসে আমাদের মুখে লাগল। দরজা খোলা কেন? প্রদীপ জিজ্ঞেস করল। হয়তো তন্বী বাইরে গেছে, আমি বললাম। আমরা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকারে আমরা দেখতে পেলাম তন্বী একটা অদ্ভুত আলোর দিকে হাঁটছে। আর তার হাত ধরে আছে সেই মহিলা, যার মুখ নেই। তন্বী, আমি চিৎকার করে ডাকলাম। তন্বী আমাদের দিকে ফিরে দেখল। তার চোখ খালি, যেন সে ঘুমের মধ্যে হাঁটছে। মা, সে বলল, আমি এই আন্টির সাথে যাচ্ছি। উনি বলেছেন উনি আমাকে অনেক সুন্দর জায়গা দেখাবেন। না তন্বী, আমি তার দিকে দৌড়ে গেলাম। ও তোমাকে নিয়ে যাবে আর ফিরিয়ে আনবে না। মহিলাটি আমার দিকে তাকালো, তার মুখহীন চেহারা আমার দিকে ফেরাল। তুমি আমার বাচ্চাকে ফেরত দাওনি, সে অদ্ভুত গলায় বলল। এখন আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব। না, আমি চিৎকার করে উঠলাম। তুমি আমার বাচ্চাকে নিতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, কিভাবে এই আত্মাকে থামাব। আমি মনে করার চেষ্টা করলাম গুলমার্গে সেই বৃদ্ধ গাইড কি বলেছিল। তার বাচ্চা হারিয়ে গেছিল, সে তাকে খুঁজে ফিরছে। শোনো, আমি চেঁচিয়ে বললাম, আমি তোমার বাচ্চাকে খুঁজে দেব। তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। মহিলাটি থমকে দাঁড়াল। তুমি কিভাবে আমার বাচ্চাকে খুঁজে দেবে? সে 100 বছর আগে হারিয়ে গেছে। আমি এখনই খুঁজতে শুরু করব, আমি বললাম। কিন্তু প্রথমে আমার মেয়েকে ছেড়ে দাও। মহিলাটি তন্বীর হাত ছেড়ে দিল। তন্বী আমার দিকে দৌড়ে এল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার বাচ্চার নাম রূপা, মহিলাটি বলল। সে 7 বছর বয়সী ছিল যখন হারিয়ে যায়। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তাকে খুঁজে বের করব, মৃত্যুর পরেও। আমি তোমার বাচ্চাকে খুঁজে বের করব, আমি প্রতিজ্ঞা করলাম। কিন্তু তোমাকে আমাদের ছেড়ে দিতে হবে। মহিলাটি মাথা নাড়ল আর অন্ধকারে মিলিয়ে গেল। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলাম। প্রদীপ আমাকে দেখে অবাক। তুমি ওই আত্মাকে কি প্রতিজ্ঞা করেছ? সে জিজ্ঞেস করল। একটা বাচ্চাকে খুঁজে বের করার প্রতিজ্ঞা, আমি বললাম। 100 বছর আগে হারিয়ে যাওয়া একটা বাচ্চা। কিভাবে আমি তাকে খুঁজব? পরের দিন থেকে আমি শুরু করলাম সেই হারিয়ে যাওয়া বাচ্চার খোঁজ। আমি ইন্টারনেটে সার্চ করলাম, লাইব্রেরিতে গিয়ে পুরানো খবরের কাগজ দেখলাম। কাশ্মীরে 100 বছর আগে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার খবর খুঁজতে লাগলাম। 1 সপ্তাহ পর আমি একটা খবর পেলাম। 105 বছর আগে গুলমার্গে একটা পরিবারের বাচ্চা হারিয়ে যায়। তারা সেখানে বেড়াতে গিয়েছিল। ফিরে আসার সময় তারা টের পায় যে তাদের 7 বছরের মেয়ে রূপা হারিয়ে গেছে। তারা তাকে খুঁজে না পেয়ে দুঃখে সেখানেই থেকে যায়। কয়েক মাস পর তাদের বাড়িতে আগুন লাগে আর পুরো পরিবার মারা যায়। আমি আরও খুঁজতে লাগলাম। ইন্টারনেটে আরেকটা খবর পেলাম। 20 বছর আগে গুলমার্গের কিছু শ্রমিক মাটি খুঁড়তে গিয়ে একটা বাচ্চার কঙ্কাল পেয়েছিল।
কঙ্কালের পাশে একটা লকেট ছিল যাতে ছুরুপাখি নাম লেখা ছিল। আমি ঘরে ফিরে প্রদীপকে সব বললাম। আমাদের কাশ্মীরে যেতে হবে, আমি বললাম। আমাদের সেই কবর খুঁজে বের করতে হবে গু। তুমি কি পাগল হয়ে গেছ? প্রদীপ জিজ্ঞেস করল। কিভাবে আমরা একটা পুরানো কবর খুঁজে বের করব? আমাদের করতেই হবে, আমি বললাম। না হলে সেই আত্মা আমাদের ছাড়বে না গি। স্কুলের ছুটি শুরু হলে আমরা আবার কাশ্মীর যাত্রা করলাম। এবার আমরা 4 জনই গেলাম। গুলমার্গে পৌঁছে আমরা সেই বৃদ্ধ গাইডের খোঁজ করলাম। তাকে আমাদের গল্প বললাম। আমি জানি কোথায় সেই কঙ্কাল পাওয়া গিয়েছিল, বৃদ্ধ লোকটি বলল। আমি তোমাদের নিয়ে যাব উ। পরের দিন বৃদ্ধ লোকটি আমাদের একটা নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে একটা ছোট কবর ছিল। এখানে সেই কঙ্কাল পাওয়া গিয়েছিল, সে বলল। তারা বাচ্চাটাকে এখানেই কবর দিয়েছিল গু। আমরা কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি প্রার্থনা করলাম, শান্তিতে থাকো রূপা। তোমার মা তোমাকে খুঁজছে। এখন সে জানতে পারবে তুমি কোথায় গু। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমরা অনুভব করলাম যে কেউ আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দেখলাম সেই মহিলা দাঁড়িয়ে আছে, এবার তার মুখ ছিল একটা সুন্দর, শান্ত মুখ। তার পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল। আমার রূপাকে খুঁজে পেয়েছ, মহিলাটি বলল। ধন্যবাদ উ। মা, ছোট মেয়েটি বলল, এবার আমরা একসাথে যেতে পারি উ। মহিলাটি মাথা নাড়ল। তারা দুজন হাত ধরাধরি করে হাঁটতে লাগল অন্ধকারের দিকে, ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা কলকাতায় ফিরে এলাম। তারপর থেকে আর কোনোদিন সেই আত্মাকে দেখিনি। আমি কখনো কখনো ভাবি, কত মা তাদের হারানো বাচ্চাদের খুঁজে ফিরছে। কি অদ্ভুত প্রেম যে মৃত্যুর পরেও থেমে থাকে না। যদি তোমরা কখনো গুলমার্গ যাও, সেই ছোট কবরের পাশে একটু দাঁড়িয়ে যেও। একটু প্রার্থনা করে এসো রূপা আর তার মায়ের জন্য। যেন তারা শান্তিতে থাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।